আমরা ইচ্ছা করে একটু পিছিয়ে পড়েছি এই এনজয়টা করার জন্য। একটু ডেঞ্জারাস, কিন্তু এটাই ভালো লাগছে। নিচে গানা বাজানো হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি সুন্দরবন, খুলনা, বাংলাদেশ থেকে। ওই যে একটা ডিমের কুসুম দেখতে পাচ্ছেন, এটা কোনো ব্লাড মুন না, এটা হলো সূর্য। সূর্য উঠেছে একটা ডিমের মতো, ডিমের কুসুমের মতো, একেবারে বিউটিফুল অরেঞ্জ একটা কালার। এত ঘন কুয়াশা যে আপনার আর কিছুই দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা পড়েছে। শীতের সকাল সুন্দরবনে। সকালে মর্নিং টি, চা, কফি অথবা বিস্কিট। মিষ্টি আমার জন্য একটু বেশি, বাট ঠিক আছে। আমাদের জার্নি হওয়ার কথা ছিল আজ সকাল 7টা থেকে খুলনা থেকে রওনা হওয়ার কথা ছিল আজ সকালে, কিন্তু আমাদের যারা গেস্ট তারা সবাই চলে এসছেন রাতেই। কাজেই সময় নষ্ট না করে রাতেই আমরা এই জাহাজে রওনা হয়ে গিয়েছি কটকার দিকে। তা আমাদের একটা দিন বেঁচে গেল, আমরা ইনশাল্লাহ কটকা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই। তারপর আমরা কটকা অ্যাডভেঞ্চারে বের হয়ে যাব, কিন্তু যে কুয়াশা কতটুকু কি দেখা যাবে সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান। অসাধারণ এক সকাল। এটা ফগি, অনেকের হয়তো কমপ্লেইন হবে এটা, কিন্তু আসলে যা আছে সেটা নিয়ে সুখী থাকার নামই তো আসলে সুখ। কমপ্লেইন করতে কোনো লাভ নাই। আমি এনজয় করছি এই ফগি মর্নিং। এখন এই জাহাজের যারা গতকালের ভিডিও দেখেননি তাদের জন্য কিছু ইনফরমেশন দিচ্ছি। এই জাহাজে 2 রাত 3 দিন, অ্যাকচুয়ালি 3 রাত 3 দিন বলা যায়, কারণ আপনি প্রথম রাতেও থাকতে পারেন কমপ্লিমেন্টারি, আর খুলনা যেদিন পৌঁছবেন সে রাতটা আপনার হোটেলে থাকতে হবে না। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাকোমোডেশন আছে। একজন থাকার জন্য ব্যবস্থা আছে, সিঙ্গেল রুম, কাপল, ট্রিপল, এবং আপনি চুজ করতে পারেন। এখন কোন রুমের ভাড়া কত? আপনার সিঙ্গেল রুম 16,000 টাকা করে, ভিআইপি 3জন থাকতে পারে আসলে, 2জনের জন্য 16,000, আর 32,000 আসলে। আর তৃতীয় জন থাকলে আরও 8,000 যোগ হবে এক্সট্রা পার্সনের জন্যে। তাহলে আসলো আপনার যে কাপল রুমে সেখানে যদি 3জন থাকে তাহলে হবে 32,000 প্লাস আরও 8,000, 40,000, মানে কত 13,300 টাকা করে পড়ে জনপ্রতি সেই হিসেবে। তো একইভাবে 3 জনের রুমেও 4 জন থাকা যায়। আগেই বলেছি 4 জন থাকলে সেই রুমের ভাড়া পড়ে আপনার 11,000 টাকা করে জনপ্রতি। আর না হলে নর্মালি আপনার শুধু 3 জন যদি থাকেন, 3 জনের একটা রুমের ভাড়া হলো আপনার 12,000 টাকা করে, 36,000 টাকা জনপ্রতি 12,000, কিন্তু 3 জন মিনিমাম থাকতে হবে, তাহলে 36,000 টাকা পড়ে। একটা মজার জিনিস, আপনার ফেসবুকে যারা এরকম চটকদার সব অ্যাড দেয়, সুন্দর সুন্দর ছবি দিয়ে ভিডিও দিয়ে, তারা কিন্তু কখনোই আপনাকে প্রাইস বলে না, তারা বলে না প্যাকেজের দাম কত, তারা শুধু বলে ইনবক্স মি। কেন এত লুকোচুরি কেন? ট্রান্সপারেন্সি হওয়াটা খুবই প্রয়োজন, ট্রান্সপারেন্সি থাকা দরকার। একটা মানুষ সে শপ অ্যারাউন্ড করবে, আপনি দাম লুকিয়ে রাখলে আপনার কি হবে? আজকাল মানুষ অনেক স্মার্ট, কিন্তু শুধু তাদের সময় নষ্ট করা হচ্ছে এই ধরনের ইনফরমেশন লুকিয়ে রেখে। আশা করি আপনার এই ব্যাপারে একটু যত্নবান হবেন। আর এটা হলো আমার রুম, এটা সিঙ্গেল ক্যাবিন, এটা হলো একটা ভিআইপি ক্যাবিনের ডাবল বেড। আমরা আপনাদেরকে আমাদের জাহাজের যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন সাহেবের সাথে পরিচয় করে দিচ্ছি। ভাই, আপনার নামটা একটু বলবেন আমাদের সাথে? আমার নাম ক্যাপ্টেন সুজন। ক্যাপ্টেন সুজন, আপনি কতদিন ধরে জাহাজের ক্যাপ্টেন? আমি 4 বছর।
4 বছর ধরে আপনি ক্যাপ্টেনের পজিশনে আছেন। আর আপনি আসলে এই লাইনে কীভাবে ঢুকলেন, কীভাবে ক্যাপ্টেন হওয়া যায়? আমাদের এই আপনার কিছুদিন চাকরির অভিজ্ঞতা হলে তারপরে পরীক্ষা দিয়ে পরীক্ষার মাধ্যমে 3rd ক্লাস, 2nd ক্লাস, 1st ক্লাস আমাদের 3টা সার্টিফিকেট পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারপরে সার্টিফিকেট অর্জন করতে হয়। আচ্ছা, ধরেন আমি ক্যাপ্টেন হতে চাই জাহাজের, আমি শুরু করব কিভাবে? আমার কি স্কুল আছে, স্কুলে যেতে হবে নাকি জাহাজে কাজ শুরু করতে হবে আগে? জাহাজের ওই যে কি আপনার 1 বছরের অভিজ্ঞতার কাগজপাতি দেখাইতে হয়, সেইভাবে তারপরে আপনার কোর্স করতে হয় সরকারিভাবে। সেই কোর্স করলে কোর্স সার্টিফিকেট দেয়, যাবতীয় প্রয়োজনীয় কাগজপাতি সহ ডিজি শিপিংয়ে জমা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়। সেই স্কুলটা কোথায়, অথবা নাম কি, কি স্কুল গভর্নমেন্টের? এটা আপনার ওই কোর্সের জন্য বরিশাল করা যায়, মাদারীপুর করা যায়, তারপরে আপনার নারায়ণগঞ্জ আছে। আচ্ছা, তাহলে আপনাকে যেটা উনি বললেন যে প্রথমে সুকানি হিসেবে জয়েন করতে হয় কোনো একটা জাহাজে, মানে অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন, এই তো? আপনার যোগ্যতা কিছুদিন আপনার ছোট স্টাফের চাকরি করে যোগ্যতা অর্জন করে তারপরে সুকানি চান্সে যাওয়া যায়। সুকানি বা গ্রিজার, ড্রাইভার সাইডে কাজ শিখতে হলে ইঞ্জিনিয়ার সাইডে তাহলে গ্রিজার হইতে হয়, ইঞ্জিন চালক হইতে হয়, তারপরে পরীক্ষা দিয়ে সে ইঞ্জিনিয়ার হইতে পারে। আর স্টাফের থেকে সুকানির কাজ শিখলে জাহাজ চালানোর বিষয়ে সে পরীক্ষা দিয়ে মাস্টার হইতে পারে, ক্যাপ্টেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। শুভ সকাল, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। রাব্বি, কেমন আছো? গুড মর্নিং। গুড মর্নিং। তো এখানে পরোটা তৈরি হচ্ছে, পরোটা, ডিম পোচ, আরও আছে লটপটি এবং এই 5 মিশালি ভাজি, আবার বুটের ডালও আছে। হোয়াট এ মর্নিং। হায় রে মানুষ রে, আমাদের পলিউশন অভ্যাস গেল না। তবে একটা জিনিস খেয়াল করলাম এবার এসে, যে ট্যুর অপারেটররা তারা খুবই কনসার্ন, তারা সবাইকে এডুকেট করছে, লোকজনকে বলছে যে আপনারা কোথাও আশেপাশে কিছু ফেলবেন না এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন। যেমন জাহাজগুলোতে এই ধরনের ট্রাশবিন আছে জায়গায় জায়গায়, যেন আপনার চিপসের প্যাকেট অথবা কলার খোসা সব ফেলতে পারেন এই ট্রাশবিনে। কিন্তু তারপরও মানুষ মনে করে সমুদ্র অথবা নদী মানেই বিরাট একটা ড্রেন। আসলে আমাদের পানির যে সোর্স, সেটাকে তো ক্লিন রাখতে হবেই, না হলে তো আমরা বাঁচবো কীভাবে, পরিবেশ বাঁচবে কীভাবে? সকালে নাস্তা প্রিপারেশন হচ্ছে। সত্যি মনে হচ্ছে একেবারে পূর্ণিমার চাঁদ, একেবারে ফুল পূর্ণিমায় যেভাবে চাঁদের আলো পানিতে রিফ্লেকশন হবে, সেই একই রকম ঝিলমিল করছে এই পানিতে শীতের সকালের সূর্য। বেশ ঠান্ডা, কাজেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে নিচের যে আমাদের লাউঞ্জ এরিয়া অথবা ডাইনিং এরিয়া সেখানে। আর না হলে সকালের ব্রেকফাস্ট এবং লাঞ্চ সাধারণত পরে সার্ভ করা হয় খোলা জায়গায়। তো আমরা এখানে, এখন বাজে সকাল 8:15, এখনই ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। Wow, nice options. আমার মনে আছে লাস্ট জাহাজে আমি যখন সুন্দরবন গেলাম, সে হানিফ বেয়াদব ছেলেটা, আমি যখন সকালে ব্রেকফাস্টের সাথে বললাম যে ভাই একটা ডিম দেখি নাস্তা হয়, আমাকে 2টা ডিম দেন। না না না, ডিম খাওয়ার দরকার নেই, 2টা ডিম খেলে আপনার হার্টের সমস্যা হবে। ওর যে ট্রিটমেন্ট এমন এত আনপ্রফেশনাল ছিল যে মনে হচ্ছে আমরা ছোট বাচ্চা, আমরা বুঝি না কী করলে ভালো হবে, এবং সে আমাদের গার্জিয়ান, এভাবে আমাদেরকে ট্রিট করেছে সমস্ত টোরে। ইটস জাস্ট আনফর্চুনেট।
একটা পরোটা দেওয়া যায় না? আমি একটা পরোটা খাবো। থ্যাংক ইউ। অল্প একটু ভাজি। গুড। হবে একটা ডিম হলে হবে। থ্যাংক ইউ। আর একটুখানি ডাল, আরও কম ডাল, আরও কম। থ্যাংক ইউ। আসলে আম গুড, থ্যাংক ইউ, আর লাগবে না। তো আসলে ব্রেকফাস্টের জন্য এত আইটেম হয়ে গেলে আপনার কিন্তু সবগুলো আইটেম খাওয়ার সুযোগ কম, আর জার্নির সময় বেশি খেলে তো একটু ঝামেলা হতে পারে পরে। আসলে খাওয়া নট এ বিগ ডিয়াল, আমরা তো সবাই কম বেশি খাই, কিন্তু বেড়াতে এসে বিশেষ করে জাহাজে যেহেতু আপনার আর কোনো অপশন নাই, এর একটু ফ্লেক্সিবিলিটি থাকলে সেটা মানুষের মন ভালো হয়, খুশি হয়, স্যাটিসফ্যাকশনটা বাড়ে। পয়সা খুব একটা বেশি খরচ হয় না। একটা মানুষকে খুশি করতে হলে কিন্তু প্রচুর পয়সা খরচ করার প্রয়োজন নাই। আপনি একটু মিষ্টি হাসি দিয়ে, ভালো ব্যবহার দিয়ে কিন্তু মানুষের মন জয় করতে পারেন। ব্রেকফাস্ট অনেক এনজয় করেছি, খাবার সুস্বাদু, আর অনেক অপশন আছে, আপনি বিভিন্ন ধরনের জিনিস থেকে চুজ করতে পারেন। একটা মজার গল্প শেয়ার করি। আসলে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যে ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, এই ফানটা আমরা অনেক সময় ভুলে যাই। মনে করি একদম আমরা স্কুলের কোনো প্রোগ্রামে এসেছি, কারণ সেটাই ছিল আমার গতবারের এক্সপিরিয়েন্স বাংলাদেশে। তো এখানে ভাইয়ের সাথে কথা বলতে বলতে দু একজন গেস্ট তারা বললো যে তারা রাতে খিচুড়ি খেয়েছে। আমি বললাম যে রাতে খিচুড়ি তো এটা তো স্টাফদের জন্য, আপনারা খেলেন কীভাবে? ভাইয়ের কাছে এখন সেই গল্পটা শুনবো। আমরা যখন গেস্টদেরকে রিসিভ করি, তারা খুব তাদের সাথে যখন আমি গল্প করি বা কথাবার্তা বলি, তখন শুনতে পারি যে তারা খুব আর্লি ডিনার করে ফেলে এবং তাদের বাচ্চারা খুব তাড়াতাড়ি আসলে খুব তাড়াতাড়ি হাংরি হয়ে যায়। তো আমি রাতের বেলা চিন্তা ভাবনা করলাম যে তারা তো খায় নাই, খুব তাড়াতাড়ি খেয়ে আসছে। পরে আমি চিন্তা ভাবনা করলাম রাতের 1-1:30 বাজে আমি তাদের কাছে গেলাম যে বাচ্চারা তো অনেক কিছু খায়নি, তো আমি কি তাদেরকে কোনো খাবার দিতে পারি কিনা। তো বললো হ্যাঁ দেওয়া যায়। তারপরে আমি খিচুড়ি, সেটা হলো চিকেন খিচুড়ি ছিল আমাদের জন্য। তো আমাদের যে খিচুড়ি ছিল সেই খিচুড়ি আমরা তাদেরকে অ্যাকচুয়ালি দিয়েছি। থ্যাংক ইউ। বিজনেস করতে গিয়ে আমরা অনেক সময় মানবিক দিকটা ভুলে যাই। এই যে ছোটো ছোটো বাচ্চারা এসছে, তাদের এক্সট্রা খাবার প্যাকেট করে নিয়ে আসা উচিত ছিল। মা বাবার ভাবা উচিত ছিল যে তাদের বাচ্চারা হাংরি হয়ে যেতে পারে, কিন্তু বেড়াতে এসছে এখানে এক্সেপশন করতে হবে, মাঝে মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যে অ্যামেজিং কাজ করে ওরা করেছে যে রাতে ক্রুদের খাবার থেকে গেস্টদেরকে খাইয়েছে, যেটা প্ল্যানের ভিতরে ছিল না। আসলে এটাই মানবিকতা। আপনার যে টোরের যে ভালো লাগা, এটা কিন্তু এই একটা যে কী বলে এটাকে, একটা যে মানুষের যে একটা টেক কেয়ার করা, এটাতে কিন্তু তাদের মন ভরে গেছে এবং তারা মনে রাখবে এটা অনেক অনেক বছর। আমরা আন্ধারমানিক পার হচ্ছি। সুন্দরবন টোর সিজনাল, এটা বছর ভরেই থাকে না, বছরের 7-8 মাস, আসলে 7 মাস বলাই ঠিক হবে মনে হয়, এটা চলে। কারণ যখন নাকি ঝড় বৃষ্টির সিজন, তখন জাহাজ ছাড়ে না, সাগর উত্তাল থাকে, আর বৃষ্টি, এই খারাপ ওয়েদারে ঘুরে তেমন কোনো আনন্দ নাই। আমার কাছে আসলে ভালোই লাগবে উত্তাল সমুদ্রে এ নৌকো নিয়ে, জাহাজ নিয়ে ঘুরে বেড়াতে, আমার ভালো লাগবে। কিন্তু বেশিরভাগ ট্যুরিস্টরা এনজয় করবে না, এই জন্য এই সিজনটা তখন বন্ধ থাকে। কি মে জুন জুলাই ওর এপ্রিল মে জুন জুলাই এ ধরনের যখন বেশি বৃষ্টি হয় তখন টোরগুলি বন্ধ থাকে। বিউটিফুল গোলপাতা, খুবই অ্যাপ্রোপ্রিয়েট নেম সুন্দরবন টোরের জন্যে। একলা সারস বসে আছে মাছের আশায়, কি ধৈর্য। আপনাদের প্রশ্ন হতে পারে যে মাত্র 1 মাসেরও কম সময় আগে সুন্দরবন ঘুরে গেলাম, আবার কেন? আসলে সুন্দরবন ঘোরা তো এটা বড় ইস্যু না। এখানে আমার যে প্রথম একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে, তো এখানে আমি এসেছি ইনভাইটেড গেস্ট হিসেবে, আর এই জাহাজের এক্সপিরিয়েন্সটা নিতে আমি এসেছি যে আসলে একই টাকায় অথবা কাছাকাছি টাকায় আরও ভালো কিছু পাওয়া যায় কি না। 10 গুণ ভালো অবশ্যই পাওয়া যায়, কিন্তু এই বিজনেসটাই বাংলাদেশে এমনভাবে এত লুকোচুরি করে চালানো হয় যে আসলে কাস্টমারের সঠিকভাবে চুজ করার ওয়ে খুবই ডিফিকাল্ট। তো আশা করি আমার এই ভিডিও আপনাদেরকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে যে আপনারা কোথায় গেলে বেড়াবেন, ভালো হবে, এনজয় করবেন আপনাদের ট্যুর।
না সালমান বলতে পারে সালমান খানের দোষ দেন নাক টানে নিজে কি করে হেরে না এই করে বোঝা যাচ্ছে দিদি একদম পিছে ফেলে দিচ্ছে সে বলে আমরা না আসলাম এই কোথা দিয়ে আড্ডা হচ্ছে। ঠিক আছে। শালুক ফুলের লাজ নাই গাইতে শালুক ফুটেলো গাইতে শালুক ফুটে যার শুনে যার ভালোবাসা যার শুনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাতখানা বান্ধাই সেই ভাবনায় বয়স আমার পারে না। আমি আমার যে সুন্দরবন এক্সপিরিয়েন্স নিয়ে যখন গল্প করি তখন আমার প্রথম অভিজ্ঞতার কথা প্রায় বলি যে জাহাজ আগুন ধরে গিয়েছিল, সেখানে ক্রুদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না, কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিল না। আলহামদুলিল্লাহ এই জাহাজে ফায়ার এক্সটিংগুইশার আছে এবং প্রতিটা ডেকে ডেকে পানির যে কী বলে ডেকে পানির অ্যাক্সেস আছে, যে আপনি শুধুমাত্র একটা পাইপ ফিটিং করেই আপনি প্রত্যেকটা ডেকেই আগুন নেভাতে সাহায্য পেতে পারেন। যাই হোক, ফার্স্ট এইড বক্স আছে এবং দেখাচ্ছি কী আছে ওষুধ। তো আপনার জাহাজে ইমার্জেন্সি সিচুয়েশনে আসলে ট্রাভেলারদের কী প্রয়োজন হয়, ডায়রিয়ার ওষুধ অথবা স্যালাইন, স্যালাইন জাতীয় কিছু পেইন কিলার, এই ধরনের মেডিকেশন থাকে এবং সার্জারি ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি, বাট সার্জন এখানে কেউ নাই। তবে প্রয়োজনে ব্যবস্থা আই এম শিওর কিছু একটা ব্যবস্থা হবে। ভিখারি করেছে তোমারে করেছে রানী গানের খেলা হচ্ছে। রজনী এখনো বাকি বাকি আমাদের যে শেফ আয়ুব সাহেব, আচ্ছা ভাই আমাদের আজকে লাঞ্চের কি ব্যবস্থা? আজকে লাঞ্চের হলো মুরগির ঝাল ফ্রাই, বাংলা সবজি, ডাল ভুনা, সাদা ভাত, রূপচাঁদা মাছ। থ্যাংক ইউ। ওকে, খুবই ভালো রাঁধুনি, রাধক, পাচক কি বলে আই ডোন্ট নো। রাঁধুনির মেল লিঙ্গ পুলিঙ্গ কি হবে, রাধক মেবি। তো যাই হোক, খুবই ভালো রান্না করে সে, আর অপেক্ষা করছি লাঞ্চ কখন খাবো। তার একটা ভালো গুণ হলো তাকে রেকমেন্ড করলে অথবা বললে যে ভাই এটা এইভাবে করেন, সে আর্গুমেন্ট করে না, সে সেটা শিখে নেয়, অ্যাকসেপ্ট করে। তো ভালো হচ্ছে, আমি তার কাছে অনেক কিছু শিখেছি, সেও আমার কাছে থেকে দু একটা জিনিস শিখলো। তো ইনশাল্লাহ খুব ভালো এক্সপিরিয়েন্সের অপেক্ষায় আছি। ও একটা গান করবে। তুমি ভালো তবে বাঁচতে যাবে, তবে তোমার শাস্তি হবে। ভাবছো তুমি বিচার যাবে, এবার বোকা সব হারাবে। বললেই কথা আসতে বলো, কিংবা রাজার কথায় চলো। এদিক সেদিক বাড়ালে তবেও তুমি একেবারে ফ্রেশ ভেজিটেবল স্প্রিং রোল তৈরি হচ্ছে। এটা হবে এখন যে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি স্ন্যাক্স। আর এই যে আমাদের রূপচাঁদা ফ্রাই হবে, উফ ওয়াও। আর এই কক চিকেন দিয়ে হবে ঝাল ফ্রাই। আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে যে স্ন্যাক্স সেটা ভেজিটেবল রোল। ডেকের উপর হালকা মিষ্টি রোদে ফ্রাইড খেতে ভালোই লাগছে। ভেজিটেবল রোলটা খেতে ভালোই। সিঙ্গারার এটার যে ক্রিসপিটা, যে কি বলে এটা আউটসাইডটা সিঙ্গারার মতোই, কিন্তু আরো একটু নরম।
আর ভিতরে ফ্রেশ ভেজিটেবল। লাউঞ্জ থেকে ভিউটা খুবই সুন্দর। একটা মজার ব্যাপার শেয়ার করি, ভালো জিনিস, সেটা হলো যে এখানে ওয়াইফাই সার্ভিস ফ্রি। আপনি পৃথিবীর সাথে সম্পূর্ণ ডিসকানেক্টেড হয়ে যাবেন না। এর আগে যে জাহাজে ছিলাম সেখানে কোনো অপশনই ছিল না, তো এখানে আপনার এটা ইনক্লুডেড। ইয়াং ছেলে মেয়ে যারা আপনার স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, আপনার এখানে বেড়াতে আসতে চান সুন্দরবনে, আপনার স্ট্যান্ডার্ড নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, তারা আসবেন, তারা যে কোনো জাহাজেই চড়তে পারেন, কোনো ব্যাপার না। 1000 টাকা সেভ করার জন্য যদি আপনার একটু ইনকনভিনিয়েন্স হয় সেটা মেনে নিতে রাজি থাকলে সমস্যা নাই। কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসবেন চেষ্টা করবেন একটু ভালো জাহাজে আসতে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। সার্ভিস ভালো পাবেন, আর থাকার পরিবেশ ভালো পাবেন, এবং আপনার খাবার দাবার সব কিছুই ভালো হবে। এগুলো হলো একটু আপার ক্লাস আপডেটেড শিপ, আর এগুলো লঞ্চ, যেটাতে করে আমি লাস্ট টাইম ঘুরে বেরিয়েছিলাম। আবারও বলছি, আপনার যদি ইয়াং ছেলে মেয়ে হয়, কলেজ ইউনিভার্সিটি, আর আপনার আড্ডা মারতে আসবেন ফাইন, কিন্তু ফ্যামিলি নিয়ে আসার জন্য এটা মোটেও কোনো ভালো চয়েস না। আমরা এখন জামতলা যাব ট্রলারে করে। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনার যদিও 2 মিনিট 3 মিনিটের ট্রলার রাইড, অবশ্যই ভেস্ট পরে নিতে হবে। এটা যে শুধু আইন সেটা না, এটা আপনাদের নিজের জীবন বাঁচাতে সাহায্য করবে। দুর্ঘটনা হতেই পারে, কিন্তু এর জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। জামতলে পৌঁছলাম, এবং পৌঁছে দেখতে পাচ্ছি যে ফলের এই যে খোসা, ফলের খোসা বলতে এই যে প্লাস্টিক, এগুলো যদিও অনেক কম, কিন্তু একটাও আসলে গ্রহণযোগ্য না। আশা করি আপনারা ট্যুরিস্ট যারা আছেন এই ব্যাপারে মনোযোগ দিবেন, এবং আমাদের প্রকৃতি এবং আমাদের বন্যপ্রাণী এদের প্রোটেকশনে অ্যাক্টিভ রোল নেবেন একটা। জামতলা সি বিচ, আমার মনে হয় এই জায়গাতে বানর অনেক বেশি দেখা যায় অন্য অন্য জায়গার চাইতে, এটা আমার ধারণা। আমি এইটা আমার 3rd টাইম সুন্দরবনের ট্যুরে আসা, তো এখানে যত বানর দেখেছি এত বানর আমি অন্য কোথাও দেখি নাই, আসলে আমার মনে পড়ে না। কেমন আছো? হাউ আর ইউ? হ্যালো। নামার পরপরই আপনার এখানে বাথরুম ফ্যাসিলিটি আছে, এটা একটা বিরাট বড় ইমপ্রুভমেন্ট, কারণ আমার ছোটোবেলাতে দেখে আসছি এই ধরনের স্পটগুলোতে আসলে কোনো ফ্যাসিলিটি নাই, কোনো সুযোগ সুবিধা নাই। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে এগুলি। এর ভালো লাগছে, কারণ গত ট্যুরে জামতলা আসা হয়নি, কাজেই যদিও পরপর 1 মাসে 2 বার আসলাম সুন্দরবন, কিন্তু এটা আমি কভার করি নাই। আর একটা ব্যাপার হলো, আমি ইনশাল্লাহ যাবো এবার সেই দুবলাচরের নিউ মার্কেট ঘুরতে। দুবলাচরে আমরা সারাদিন কাটাবো, কাজে আমাদের প্রচুর সময় থাকবে অনেক কিছু এক্সপ্লোর করার। আর ইট ইজ ডিফারেন্ট, গত ট্যুরে যেই জায়গাগুলো ঘুরেছি সেই জায়গার তুলনায় এই জায়গাটা সম্পূর্ণ ডিফারেন্ট। এ হলো জামতলা টাওয়ার, এটা নতুন করে তৈরি করা হয়েছে। নতুন মানে আমার কাছে নতুন, এগুলো কটকা সুন্দরবন। হাতে যে গান ছিল, বনের ভিতরে একটা ছোট পুকুর, বাঘ হরিণ এর এখানে এসে পানি খায় নিয়মিত, অন্যান্য বন্য প্রাণীরাও এখানে এসে পানি খায়। আপনি যদি দেখতে চান অথবা শ্যুট করতে চান যে ওয়াইল্ড অ্যানিম্যাল শ্যুটিং সেটা আপনি এখানে পাবেন, এখানে এসে ওয়েট করলে পাবেন, সকালে অথবা সন্ধ্যার আগে আগে।
তো আমরা দলছুট হয়ে এই পুকুরের পাশে একটু ট্র্যাকিং করছি যে কী কী অ্যানিমেলের আনাগোনা এখানে। আমি হরিণ দেখতে পাচ্ছি, প্রচুর হরিণের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। আশা করছি যে বাঘ বা এই ধরনের কোনো ছাপ দেখব। অনেক খোঁজাখুঁজি করলাম, এই যে হরিণের দিক দিয়ে আসা যাওয়া করে, তো এই যে হরিণের চলার পথ ভিতরে। এখন হরিণের পায়ের ছাপ ছাড়া আর ছোটো ছোটো পাখিদের পায়ের ছাপ ছাড়া আর বড় কোনো অ্যানিমেলের ছাপ দেখিনি, আমার চোখে পড়ে নেই। এটা একটা ট্রেল, হরিণরা এখান দিয়ে আসা যাওয়া করে সকালে এবং বিকেলে পানি খাওয়ার জন্যে। প্রচুর হরিণ এখানে ঘোরাঘুরি করে, তাদের সাইন দেখতে পাচ্ছি, একেবারে ফ্রেশ 2 ঘন্টা আগের। আর ভয়ের কথা হলো হরিণ যেখানে, বাঘও কিন্তু তার আশেপাশে থাকে, খুব একটা দূরে যায় না। আর আমি একটু আলাদা হয়ে গেছি আমার গ্রুপ থেকে, উচিত হয়নি কিন্তু হয়েছি। আপনারা যখনই কোনো টোরে যান, বিশেষ করে সুন্দরবন টোরে, খেয়াল রাখবেন সেখানে যেন এই জামতলা, কটকা বিচ আপনার এসে থাকে, আইটিনারিতে থাকে। আর এখানে আসতে হবে একদম ভোরে, যে সকাল 5টা-6টার সময়, সেটা অন্যরকম চেহারা। কিন্তু এই সময় একটু সকাল হওয়ার পর আসলে এনজয় করবেন অনেক বেশি। এখানে এসে মনে হচ্ছে আমি একটা এক্সোটিক কোনো বনের ভিতর দিয়ে যাচ্ছি। বনের পাশে প্রচুর জাম গাছ দেখতে পাচ্ছি, কাজেই তার জামতলা নামের সার্থকতা এখানেই। সব জাম গাছ। আমরা দলছুট হয়ে এই কটকা বিচের দিকে যাচ্ছি, জামতলা। এখন এত কোয়াইট, সত্যি সত্যি সুন্দরবনের যে একটা আমেজ অ্যাকচুয়ালি, সেটা উপভোগ করছি। কারণ গ্রুপ ট্যুরে থাকলে কিন্তু এভাবে সেটা এনজয় করা যায় না। আমরা ইচ্ছা করে একটু পিছিয়ে পড়েছি এই এনজয়টা করার জন্যে। একটু ডেঞ্জারাস, কিন্তু এটাই ভালো লাগছে। এই যে অ্যামেজিং একটা গিট্টু দেখতে পাচ্ছেন, ন্যাচারাল গিট্টু, এর নাম হলো কালিয়ালতা। একটু গাছ ছমছমে ভাব আছে এখানে, একা থাকলে আরও ভয়ঙ্কর হতো, এনজয়েবলও হতো। আমেরিকাতে তো আমি এরকম বনে একা একা ঘুরে বেড়াই। ওয়াও, গ্রুপের সাথে না থেকে ভালো করেছি। এখন যে ফিলটা হচ্ছে, যে একটা রোমাঞ্চকর অনুভূতি, সেটা গ্রুপের সাথে থাকলে হতো না। ওয়াও, খুবই ভালো লাগছে, খুবই ভালো কাজ করেছি একা একা এসে। আর এটা বিপজ্জনক কতটুকু? তেমন বিপজ্জনক না। প্রথমত আপনি যদি আপনার চারদিকে বানর দেখেন, তাহলে বুঝবেন খুবই সেফ। কারণ বাঘ আশেপাশে থাকলে বানর সেখানে থাকে না, গাছে উঠে যায় এবং সমানে চিৎকার করতে থাকে। আর মানুষ খেকু আসলে বাঘ হয় তখনই যখন একেবারে বুড়া হয়ে যায়, হান্ট করতে পারে না অন্য কোনো প্রাণী, তখন তারা মানুষ খেকু হয়। আর একবার যদি এরকম একটা রিপোর্ট পাওয়া যায় যে কোনো একটা বাঘ মানুষকে অ্যাটাক করে বেড়াচ্ছে, তখন বন বিভাগ বিশেষ টিম পাঠিয়ে সে বাঘকে নিউট্রালাইজ করে ফেলে। আর নাহলে নর্মাল বাঘ মানুষকে অ্যাটাক করে না, সুস্থ বাঘ মানুষকে অ্যাটাক করে না। মানুষের মাংস নাকি নুনতা মিষ্টি না, এই জন্য ওরা খায় না, আমি যতটুকু জেনেছি। বিচে চলে এসেছি, ফ্রেশ সল্ট ওয়াটার ফিল করছি। মানুষেরও একটু হইচই শুনতে পাচ্ছি, ছোটো ছোটো বাচ্চাদের সামনে ঝাপাঝাপি শোনা যাচ্ছে। সারা জীবন একা একটা ব্লগ করি, এখানে সিয়ামের মতো একজন অ্যাসিস্ট্যান্ট পেয়ে আমি এনজয় করছি। আসলে ইট মেক্স এ হিউজ ডিফারেন্স।
ওয়াও, কি অপরূপ দৃশ্য! মরা গাছ এত সুন্দর হতে পারে। এখানে মনে হয় অনেক বছর আগে যখন এসেছিলাম তখন এই গাছটা দেখেছিলাম। সবাই দল বেঁধে ছবি তুলছে। এখন জোয়ার, ভেরি সরি, এখন ভাটা। বিলাল হোসেন, আপনারা কি কোন ব্যাংকে, ব্যাংক এশিয়ার? আচ্ছা, ওনারা কর্পোরেট পিকনিকে এসছেন। তো আপনারা কতদিনের জন্য? 2 রাত 3 দিন নর্মাল প্যাকেজ, 3 রাত 3 দিন। আচ্ছা ভাইরা আমার ওয়েল উইশার, হ্যালো বলতে চাই। থ্যাংক ইউ ভাই। ঢুকে দেখতে পাচ্ছেন তো আপনারা, তাই না? রেডি, স্মাইল। থ্যাংক ইউ ফর সাপোর্ট। এনজয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর বিচ এটাকে বলা যাবে না, কিন্তু তারপরও আমাদের বিচ বাংলাদেশের বিউটিফুল। আমাদের গ্রুপটা সবাই ছবি তুলছে একসাথে বিচে এসে, সব ভাবে একসাথে। কালা চশমা দেখা যায়। আর কি গাছগুলোকে নিয়ে একটু ঘোরাঘুরি শেষে কেউ পানিতে নামে নাই, সে সাহসী ছিল না অথবা প্রিপারেশন ছিল না। তো একটু ঘোরাঘুরি করলাম, এখন ফিরে যাচ্ছি, আরও কোথাও হয়তো ঘুরবো। আচ্ছা, তাই একটু আগে আমি হেঁটে আসলাম একা একা। একা না, আমার সাথে সিয়াম ছিল, কিন্তু সেই ফিল আর এই ফিল কিন্তু এক না। এখন মনে হচ্ছে হেঁটে যাচ্ছি, কিন্তু তখন সেই হাঁটাটা ছিল রোমাঞ্চে ভরপুর, এক্সাইটমেন্টে ভরপুর। তোমার কেমন লাগলো আসলে এই যে দল বেঁধে হাঁটার একা একা? আসলে তখন আমরা দুইজন ছিলাম, একদম নিস্তব্ধ, মনের মধ্যে একটু ভয় ভয় ছিল, বাট ওইটার ফিলিংসটা একদমই অন্যরকম, টোটালি ডিফারেন্ট। এখন যাচ্ছি দলবদ্ধ, কোনো কিছু ফিলিংস নাই, ভয় নেই, তো হেঁটে যাচ্ছি, ওই মোমেন্টটাই ছিল অন্যরকম, বেস্ট। ওকে, সো দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন যে আমরা একা একা হেঁটে আসছি। জামতলা নামের সার্থকতা এই যে জাম গাছগুলো, যে এইখানে ট্রলার থেকে নেমে হাঁটলাম, এই বিচ যাওয়া আসা সমস্ত মিলে 7 কিলো কিংবা 7 কিলো একটু কম, যদিও শুনলে অনেক লম্বা মনে হয়, কিন্তু আসলে অত খারাপ লাগে না। আপনি গ্রুপ বেঁধে যখন হাঁটবেন ভালোই লাগে, এনজয়েবল একটা ওয়াক। তবে যদি সাহসী হন, আমাদের মতো একা একা একটু দল ছুট হয়ে দেখবেন কেমন লাগে, আর কত রোমাঞ্চকর হয় সেটা, সেই ওয়াক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার আরও কয়েকজন ওয়েল উইশার তো জামতলা সি বিচে তুলছে ছবি। থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। ঢাকা থেকে আসছেন? পটুয়াখালী থেকে আসছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জামতলায় জামরঙা শাড়ি খুবই সুন্দর মানিয়েছে। ওরা একটু বেশি অ্যাডভেঞ্চার আছে, ওরা অ্যাডভেঞ্চার আসায় বনের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা, এই যে ফার্ন দেখতে পাচ্ছেন, এটার নাম হলো টাইগার ফার্ন। আর এই টাইগার ফার্ন নাম হওয়ার কারণ হলো যে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ এবং যে ব্রাউন স্ট্রাইপ অ্যান্ড আপনার গ্রিন স্ট্রাইপ মিলেমিশে এটা বাঘের যে প্যাটার্ন তার সাথে মিলে যায়, এবং বাঘ এখানে অ্যাম্বুসে থাকে অ্যানিমেলের জন্যে, এই জন্য এটার নাম হচ্ছে টাইগার ফার্ন। আমরা জামতলা টাওয়ারে ওঠার লোভ সম্বরণ করতে পারলাম না, সবাই আসলে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আমি উঠব। আসলে এখান থেকে ভিউ তেমন একটা কিছু নাই, শুধু পুকুরটা দেখতে পাচ্ছি যেখানে ওই যে একটা হরিণ পানি খেতে এসেছিল, ওই যে সে পানি খেতে আসছে,
আর এখানে পজিশন নিয়ে থাকলে বাঘ আমি শিওর দেখা যাবে এক সময়, সকাল অথবা সন্ধ্যার দিকে। তো এই হলো ভিউ। এই ভিউটা যে বিউটিফুল সেটা অনস্বীকার্য। আপনি বার্ডস আই ভিউ পাচ্ছেন। কাজে যারা সব ফিজিক্যালি ফিট ডেফিনেটলি উঠবেন, উঠে দেখবেন। একটু লাফালাফি করেন, লাভ ঝাপ দেন, এই তো হ্যাঁ দিচ্ছে। কে একজন বানরদেরকে এভাবে খাবার দিয়ে গেছে। এটা বানরের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওরা যেহেতু আমাদের খাবার খেয়ে অভ্যস্ত না, ওরা এগুলো খায় এবং খেয়ে অসুস্থ হয়ে যায়, মারা যায়। কাজে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, এদেরকে খাবার দিয়ে মেরে যেন না ফেলি আমরা, ভালোবেসে, ভালোবাসার খুন করি আমরা। আমরা জামতলা ট্যুর শেষ করে এখন লাঞ্চ করব, এবং লাঞ্চ করে অল্প কিছুক্ষণ পরে, মানে লাঞ্চ শেষ করার 15 মিনিট পরে আবার আমরা রওনা হয়ে যাব কটকা অফিস পাড়ার উদ্দেশ্যে। কটকা যাবে একটা অফিস পাড়া, সেটা আমি জানতাম না কীরকম অফিস পাড়া, এটা আমার দেখতে হবে। আপনাদের অলরেডি ধারণা আছে আজকে লাঞ্চ কি, আমি সেটা আগেই বলেছিলাম। তো এখানে আছে সাদা ভাত, 5 মিশালি ভেজিটেবল, বেগুন ভর্তা, আর হলো আপনার রূপচাঁদা ভাজা, মুরগির মাংস, ডাল, সালাদ, আর ডেজার্টেরও থাকছে এই মিষ্টি চমচম। দেখে মনে হচ্ছে খুবই লোভনীয়। ভাই কেমন লাগছে খাবার? খুব মজা। এখন পর্যন্ত ঢাকা এই মাত্র বেগুন ভর্তাটা দিয়ে শুরু করলাম, অসম। থ্যাংক ইউ, এনজয় করেন, এনজয়। ফাইনালি একজনকে খুঁজে পেলাম যে আমাকে চেনে। আমার ধারণা ছিল আমি একজন বিরাট বড় সেলিব্রিটি, সবাই চিনে, কিন্তু এখানে আসলে কেউ চিনে না, শুধু এই ভাবি। ভাই কেমন আছেন? থ্যাংক ইউ। ভিডিও দেখছি তো আমি সর্বপ্রথম, যে আপনি কোন ফ্রেন্ডের বাসায় গেছেন, ওখানে আপনার ওয়াইফ কালো জিরা ভর্তা করছে, আপনি এগুলো নিয়ে গেছেন, ওরা খাচ্ছেন দেখলেন। থ্যাংক ইউ। ভেজিটেবল, হ্যাঁ একটু বেগুন ভর্তা তো নিতে হবে, অল্প, খুব অল্প করে দাও যেন সব খেতে পারি। থ্যাংক ইউ। রূপচাঁদা, এ তো কাটা সহ আস্তটাই খেতে হবে। ওয়াও, লুকিং সো ইয়ামি। আমাকে একটা বুকের মাংস পেতে পারে, আমি সবসময় রান খাই, কিন্তু আজকে বুকের মাংস খাবো। এটা থাই বুকের মাংস, এটা বুকের মাংস না, এটা বুকের মাংস এখানে। আচ্ছা, ডালটা না, লেগে লাগবে না, রান সবসময় খাই, কিন্তু এটা এক্সেপশন। ডাল পরে নেবো, সালাদ নিতে হবে একটা, একটু লেবু, আর ডালটা পরে এসে নেবো। লেবু আরেকটা প্লিজ, থ্যাংক ইউ। রূপচাঁদা কীভাবে খেতে হয় দেখাই। হ্যাঁ, এটা ফেলার কিছু নয়, কাটা সহ সমস্ত রেখে খেতে হবে, মচমচে ভাজা। কারণ রূপচাঁদার কাটা এত নরম, এটা চিবিয়ে খেয়ে ফেলা যায়, কোনো সমস্যা হয় না। আমি জানি সম্পূর্ণ কাটা তো খাই নাই, তাই না? সেটা খাচ্ছি সম্পূর্ণ কাটা, একেবারে মানে ধারালো চোখা। এটাই খাওয়ার নিয়ম। সম্পূর্ণ না খেলে আবার ভাববেন আমি ফাঁকিবাজি করলাম নাকি। না, এটা ফেলার কিছু নেই। খাওয়া শেষ, হা করে দেখাতে হবে, এটা দেখাবো না। ডালটা তো মজা যে শুধু ডাল দিয়ে খাওয়ার জন্যে আবার ভাত নিয়েছি, পেট ভরে গেছে আসলে, কিন্তু তাও এই লেবু সুগন্ধ এটার অসাধারণ। এই ডাল দিয়েই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যায়।
মাছের ঝাঁক পড়েছে এখানে, আর ছেলেরা একেবারে মানে মহোৎসব, তাদের ঝাঁপিয়ে ঝাঁপিয়ে খাচ্ছে। এই বিকেলে আমরা যাচ্ছি কটকা অফিস পাড়ায়। বিউটিফুল এক বিকেল, স্বর্ণালী সন্ধ্যার অপেক্ষায়। কিন্তু যেমন ফগ, যেমন ঘন কুয়াশা, মনে হয় না সন্ধ্যাটা তেমন সুন্দর হবে। এখানেও বানর অনেক বেশি, অন্য কোনো প্রাণী, বন্য প্রাণী তেমন দেখা যায় না। কিন্তু বানরগুলো আসলে মানুষ যে এদেরকে খাবার দেয়, সেই খাবারের লোভেই তাদের বন থেকে বাইরে ট্যুরিস্টদের আশা এখানে এসে বসে থাকে, যে ট্যুরিস্টরা এসে তাদেরকে কিছু খেতে দিবে। কতগুলো পিগ দেখতে পাচ্ছি, এটা বন্য পিগ নাকি পালা, ঠিক আমি শিওর এগুলি পালা। কারণ এখানেও বাথরুমের ব্যবস্থা আছে। বারবার আমি এই কথাটা তুলে ধরি, কারণ এটা একটা ফ্যাসিলিটি অথবা সুযোগ যে থাকে বেড়াতে গেলে তার একটা অংশ। বিশেষ করে পরিষ্কার বাথরুম যদি না থাকে, আপনি বনের ভিতরে তো সবার যে অভ্যাস নাই। এমন অবস্থা হয়ে গেছে এই বানরগুলো মানুষের খাবার পেয়ে পেয়ে যে তারা ভয় পায় না, পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায়। ওদেরকে ভয় দেখালেও যেতে চায় না, কারণ সবাই খাবার দেয়। এখানে এসেছিলাম তখন, এটা ছিল আমি, স্বাধীন, বিজয়, আমার বউ, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে এসেছিলাম। তখন এটা ছিল কাঠের, এবং আমার খুব দুঃখ ছিল যে হারে এত সুন্দর জায়গা, কাঠের ভাঙাচোরা পুল দিয়ে আমরা যাচ্ছি, জায়গায় জায়গায় কাঠের টুকরো মিসিং। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন সুন্দর সিমেন্টের শক্ত মজবুত ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর। এর নাম কটকা অফিস পাড়া। কেন এটা মিশন না, কোনো অফিস তো দেখতে পাচ্ছি না, নাকি বানরদের অফিস হতে পারে, কারণ প্রচুর বানর, তারা দু একটা অফিস থাকতেই পারে এখানে। হরিণ না শূকর দেখতেছি, হরিণ কই? ও মাই গড, প্রায় 1 ডজন হরিণ, বুনো হরিণ। এখানে টুরিস্ট আছে কিন্তু ওরা ভয় পেয়ে চলে যাচ্ছে না, এটা একটা অ্যামেজিং ব্যাপার। আমরা যেতে যেতে থাকি কিনা আমি জানি না, বাট উই শ্যাল সি। এবং বড় বড় বর্দা হরিণ, বিরাট বড় বড় শিং। আর রোদ থাকলে ভালো হতো, এখন একবারে সন্ধ্যা হয় অবস্থা। বনে এসে আমার লাইফে, সেটা আমেরিকা হোক বাংলাদেশ হোক, কোথাও আমি এতগুলি বুনো হরিণ একসাথে দেখি নাই, এবং বেশিরভাগ মর্দা হরিণ, এত বড় বড় হর্ন, কি বড় বড় শিং তাদের। এই যে একটা কত বড় শিং, চিত্রা হরিণ। এই হরিণগুলো বুনো হরিণ, কিন্তু এমন হতে পারে যেটা একসময় ক্যাপটিভ ছিল, না হলে তারা মানুষের এত কাছে আসার বুনো হরিণ কখনোই আসবে না। তো আমি প্রিটি শিওর যে কোনো এক সময় এই গ্রুপের 1টা কি 2টা হরিণ ক্যাপটিভ ছিল, এবং পরে এদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে বনে, এবং এই জন্যই এরা এত নির্ভয়। সূর্যটা সকালে যেমন সুন্দর ছিল, তেমনই সুন্দর হয়ে ডুবে যাচ্ছে।
তবে কতক্ষণ এটা দেখা যাবে এটা শিওর না, কুয়াশা বেশ ঘন, হাঁটা যাচ্ছে না শ্বাসমূলের কারণে, এত বেশি শ্বাসমূল যে হোঁচট খেতে হয়। আসলে আমি পায়ে হাঁটার পথ ছেড়ে একটু অন্য জায়গায় চলে গিয়েছিলাম, এই জন্য বারবার হোঁচট খাচ্ছিলাম। হরিণগুলো এখনও আছে, এরা ভয় পেয়ে চলে যাচ্ছে না। আর একটা মজার কথা বলি, আমি যেটা প্রায় সবসময় বলি যে অভাব মানুষকে সুখী করে, কারণ আপনার যদি অভাব না থাকে, আপনার যদি যা চান তাই পান, আপনি সুখী হবেন না, হ্যাপিনেস চলে যায়। একইভাবে এই যে হরিণ, আমরা গেলাম, বন হরিণ আমাদের কাছে এসে আমাদের হাতে খাবার খাচ্ছে, আমি কোনো এক্সাইটমেন্ট খুঁজে পাইনি, বরঞ্চ বনের ভিতরে ফাঁক ফুকর একটা হরিণ একটু এক ছোপা দেখতে গেলে হরিণ হরিণ এর যে একটা এক্সাইটমেন্ট, সেটা এখানে নাই। প্রাচুর্যতা কখনোই মানুষকে সুখ দিতে পারে না। সুখ পেতে হলে কিছু অভাব আপনার থাকতেই হবে, যেখানে অভাব নাই সেখানে সুখ নাই। যদিও কোনো অভাবী মানুষ আমার এই কথা মেনে নেবেন না, বিশ্বাস করবেন না, কিন্তু যদি আল্লাহ আপনাকে কোনো দিন এই অভাব থেকে ফিরে আসার সুযোগ দেয়, অবশ্যই আপনি অ্যাপ্রিসিয়েট করবেন সেই দিনগুলি কত সুন্দর ছিল এই কথা মনে করে। কটকা বিচ, তো এটা একটা কটকা বিচ, আর সূর্যাস্তটা সো ফার ইজ লুকিং গর্জিয়াস, অ্যামেজিংলি বিউটিফুল, জাস্ট ওয়াও, সুবহানাল্লাহ। এটা রুট ডিফারেন্ট, কারণ এখানে পানি ডিফারেন্ট সময় ডিফারেন্ট হাইটে থাকে, কাজে এটা বেঁচে থাকার জন্যে রুট অন্যভাবে তৈরি করেছে। একেবারে নিচে থেকে শুরু করে আস্তে আস্তে উপরে উঠে গেছে রুটগুলো দেখতে পাচ্ছেন। এটা আসলে যে বিভিন্ন সময় পানি লেভেল এত দ্রুত চেঞ্জ হয়, যেটা এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে এভাবে। এই সন্ধ্যায় পানির ছলাৎ ছলাৎ শব্দ শুনতে কি অসাধারণ লাগছে। মনে হচ্ছে এই বঙ্গোপসাগর আমাকে তার গান গেয়ে শোনাচ্ছে। সেটা কি কোনো করুণ স্মৃতিমাখা গান নাকি সুখের গান আমি শিওর না, তবে গান নিঃসন্দেহে সুন্দর। ছলাৎ ছলাৎ। সাধারণত সন্ধ্যার সময়টা সূর্য খুব দ্রুত নেমে যায়, কিন্তু আজ কেন জানি সে অনেক সময় নিয়ে ডুবছে। কি সুন্দর হয়ে ডুবছে, কি সুন্দর তার রং। হতে পারে এটা আমার ইমাজিনেশন, আসলে আমার ইমাজিনেশন, কিন্তু মনে হচ্ছে খুব স্লোলি, খুব ধীরে ধীরে নামছে সে আজকে। অসাধারণ সুন্দর কালার। সম্পূর্ণ ডুবে যাওয়া দেখার ইচ্ছা ছিল, কিন্তু সূর্যটা মনে হচ্ছে একই জায়গায় ঝুলে আছে, আর এদিকে আমাদের গাইড ডাকাডাকি করছে, গোলপাতা গোলপাতা, চলে আসেন। কাজেই চলে যাচ্ছি। হয়তো আমাদের জাহাজ থেকে বাকিরা দেখার সময় হবে না, কারণ তার আগেই আমি নিশ্চিত সে ডুবে যাবে, হারিয়ে যাবে। কিন্তু যাই হোক, যতটুকু দেখলাম এনজয় করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আসলে আমরা চলে যাওয়ার আগেই সূর্যটা কুয়াশায় হারিয়ে যাচ্ছে, সমুদ্রে হারিয়ে যাবে না। কাজে এখানে থেকেও লাভ হতো না, দেখার তেমন কিছু আর নাই আসলে। এত বড় গাছ, সেটা ওইভাবে উপরে গেছে,
তার ডিপ, তার রুট সিস্টেম এত ছড়ানো ছিটানো ছিল, তারপরও সে কীভাবে পড়ে গেছে। আসলে সাইজ কোনো ব্যাপার না, যত বড়ই হোক, যত শক্তিশালী হোক, যখন সময় আসবে এভাবেই উপরে পড়ে। ফিরে যাচ্ছি জাহাজে, এরপর রেস্ট নিব। রেস্ট নিয়ে রাতে ডিনার না, রেস্ট নিয়ে ডিনার খেতে হবে, কারণ আবার যদি অভ্যাস হয়ে গেছে রাতে ডিনার বলে, কিন্তু অনেকের অবজেকশন আছে, ডিনার তো রাতেই হয়, আবার কেন রাতে ডিনার? অ্যান্ড তারা সঠিক, তারা কোনো ভুল কিছু বলে নাই, আমারই ভুল, বাট অভ্যাস হয়ে গেছে আর কি। সুন্দর পদ্ম ফুল ফুটেছে। এটা অফিস, এর জন্য এটার নাম যে কটকা অফিস পাড়া, আই ডোন্ট নো। আমরা যেন অফিস পাড়া মানে অনেকগুলো অফিস থাকে যেখানে এক জায়গায়। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নৌকার স্কেলেটন। এটা ওই পুলিশ অথবা বন বিভাগ কর্তৃক যখন ধরা হয়েছিল একটা নৌকা যেটা ইলিগাল ছিল, সেটাকে এখানে পার্ক করে রেখেছে। এটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে এভাবেই। এভাবে তারা জাহাজে ঘুরে ঘুরে মাদ্রাসার জন্য চাঁদা তুলছে। এই মাদ্রাসা সত্যি কি আছে কি না, আমি তো প্রথম ভেবেছিলাম এরা মৌলানা বেশে ডাকাত আমাদের জাহাজে উঠবে। এটা ডেফিনেটলি এটা কিছু করা দরকার। এভাবে আসলে আগে ডাকাতি হতো। ডাকাতরা জেলের বেশে অথবা অন্য কোনো ছদ্মবেশে তারপর নৌকার সাথে ভিড়ে ডাকাতি করতো। সারাদিন থাকে, প্রচণ্ড গরম, একেবারে ঘেমে ভিজে যাবেন, আর রাতে বেশ ঠান্ডা পড়ে যায়। কাজে আপনাকে 2 সেট জামা কাপড় নিয়ে আসতে হবে, গরমের জামা এবং শীতের জামা। একটু পরেই সান্ধ্যকালীন নাস্তা সার্ভ করা হবে, থাই স্যুপ এবং আরও কিছু হয়তো। Thai soup or French fries. Fries ke nahi? আরেকটু লবণ লাগবে, কিন্তু তাছাড়া স্বাদ ঠিক আছে। হ্যাঁ, লবণ মিসিং, আর নাহলে এভরিথিং ইজ গুড। রাতে হবে কোরাল মাছের বারবিকিউ, পাইসা মাছ, চিকেন রোস্ট, সাথে থাকবে পোলাও। গানা বাজানা হচ্ছে। ভুলিবে না মোরে, ভুলিবে না মোরে, জীবন গেলে যদি না পাই তোমারে, আমার জীবনের তরে
যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইকারে। বাপুই চেঙ্গেরা রে গাছত চড়িয়া দুইটা ও মুখ জল বই পাড়িয়া দে গাছত চড়িয়া দুইটা ও মুখ জল বই পাড়িয়া সে কত চাইয়া ওরে নীল দরিয়া। নিচে গানা বাজানো হচ্ছে আর সেটাকে আমাদের মাছ গ্রিলড ফিশ কমপ্লিট। দুপুরে চুরি করে রাত্রে তো কথা নাই, দুপুরে দুপুরে চুরি করে রাত্রে তো কথা নাই। গানা বাজানা এরপর চুটকি সবই হইল, এনজয় করলাম আমরা। এখন আমাদের ডিনার, আজকে ডিনার আগেই বলেছি আমি কি, এ মাছ, খুলনার বিখ্যাত মাছ, রোস্ট, পোলাও আর ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। কোনো একভাবে ওরা জেনে গেছে যে আমি রান খেকু, রান মাছের বারবিকিউ ছোটো এক পিস দেওয়া যায়, বড় না ছোটো না, হ্যাঁ ছোটো, থ্যাংক ইউ। এখন ওয়াও, একেবারে বিয়ে বাড়ির রোস্টের মতো হয়েছে, খুবই মজা। আর ওই যে বারবিকিউ ফিশটা হয়েছিল, কোরাল মাছ, সেটা একটু খেয়ে দেখি কেমন, গ্রিল করলো যেটা। সিজনিং একটু লাগতো, লবণ একটু লাগতো, কিন্তু তাছাড়া এমনি ঠিক আছে। খুব বেশি স্পাইসি না, মডারেটলি স্পাইসড, এবং ভালো হয়েছে খেতে। ষোলকলা পূর্ণ এই দই দিয়ে, এবং সেটা খেতে হবে আপনার ঝোলওয়ালা যে প্লেট আছে সেখানে খেতে হবে। সেটা কিন্তু যে স্বাদ আপনি প্লেন দইটা খেলে পাবেন না একা একা। আমরা কিন্তু সারা জীবন বিয়েবাড়িতে এই গরুর ঝোলওয়ালা যে একটু কিছু পোলাও বাকি থাকতো তার মধ্যেই এই দইটা খেতাম। সেই ঝোলওয়ালা পোলাও আর দই মিলেমিশে যে স্বাদ, সেটা আপনি শুধু দই খেলে পাবেন না। অসাধারণ। খাওয়ার পর এই দইটা কমপ্লিট সেট, এখন এটা পূর্ণতা পেল, খাবার ফিনিশড, অসাম। গানা বাজানা, ভাবিরা আমাদেরকে অনেক এন্টারটেন করলেন। এখন মাগুরার শামিমা ভাবির সাথে একটু গল্প করব, জিজ্ঞেস করব তার কেমন লাগছে আমাদের এই জাহাজ, এবং খাবার কেমন, সার্ভিস কেমন, সব কিছু নিয়ে আমরা কথা বলবো একটু। তো ভাবি, আপনার খাবার কেমন, ডিনার কেমন ছিল? আজকের ডিনারটাও বেশ ভালো, আমরা বেশ সবাই মজা করেই খেলাম। তবে দইটার কথা স্পেশালি বলতে হয়, দইটা খুবই মানে মজার ছিল, ওটা খেয়ে বেশি মজা পেয়েছি। ভেজিটেবলটাও ভালো ছিল, আদার্স সব কিছুই বেশ ভালো লেগেছে। আপনি তো 2 রাত একদিন কাটালেন এখানে? 2 রাত না, 1 রাত একদিন। ওই প্রথম দিন রাতে থাকেন নাই? হ্যাঁ, গতকাল রাতে ছিলাম। হ্যাঁ, গতকাল রাতে আমাদের মধ্যরাতে একটা খিচুড়ি দিয়েছিল, অসাধারণ ছিল ওটা মানে অসাধারণ ছিল। স্টাফদের খাবারটাও হলেও আমাদেরকে ওটা দিয়েছিল, খুবই মজার ছিল। আচ্ছা, আপনি গান, ভালো গান আমরা এনজয় করেছি আজ রাতে, এবং ধন্যবাদ আপনাকে। আপনার কোনো সাজেশন আছে জাহাজ কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে আরো ভালো করতে পারে? সেটা তো
বলাই যায় এখনো মানে আমি আচ্ছা, ঠিক আছে। অনেক কিছু এই আরো দুই আমাকে রাত- একটু হ্যাঁ আরো কিছু দেখার এই আছে, দুই রাত বোঝার একদিনে- আছে। হ্যাঁ এই তারপরে 2 রাত হয়তো একদিন আপনার সবচেয়ে ভালো কি লেগেছে সেটা বলেন। 2 রাতে না এদের সার্ভিসটা ভালো, হ্যাঁ এদের সার্ভিস ভালো, সেটা বলতেই হয়। আর খাবার দাবারের বিষয়টা আরও একটু আমি দেখছি, মানে ওটা যেহেতু আমি একটু রান্নাবান্না করতে পছন্দ করি, তো খাবারের একটু এদিক সেদিক হলে আমি সেটা আবার ধরতে পারি। ভাই যারা ভালো রান্না করে তাদেরকে স্যাটিসফাই করা খুবই ডিফিকাল্ট। আমাকে কিন্তু সহজে কেউ স্যাটিসফাই করতে পারে না। আমি কারণ অনেক বড় খুবই ক্রিটিক্যাল খাবারের টেস্টের ব্যাপারে, কারণ আমি নিজে ভালো রান্না করি আলহামদুলিল্লাহ। তো ভাবি থ্যাংক ইউ, আশা করি বাকি দিনগুলো আপনার ভালো লাগবে এবং এনজয় করবেন আমাদের। ইনশাআল্লাহ সবার সাথে থেকে Thank you, নিশ্চয়ই thank ভালো you, লাগবে। thank you. ভাই খাবার কেমন লাগছে খাবার? ভালো। রোস্টটা কেমন সেটা বলেন। রোস্টটা এখনো খাইনি, তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে। ভালো মনে হচ্ছে, ভালো। ওভারঅল আপনার এক্সপেরিয়েন্স কেমন এই জাহাজে? গুড, ভেরি গুড, খুবই ভালো। ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো। কিছু অ্যাড করতে চান, কিছু বলতে চান? এটা অ্যাড করতে চাই হলো আমাদের এই সাইডটা যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমাদের পর্যটনের বিষয়টাও একটু উন্মোচিত হয়। আর আমরা আমাদের দেশকে, আমাদের দেশের যে প্রাকৃতিক যে পরিবেশ দৃশ্য ইত্যাদি আছে, আর সুন্দরবন তো ইউনেস্কোর একটা হেরিটেজ, এটাকেও আসলে আরও বেশিভাবে তুলে ধরতে হবে। থ্যাংক ইউ ভাই, আপনি এনজয় করেন আপনার ডিনার। ডিস্টার্ব করার জন্য দুঃখিত। থ্যাংক ইউ আপনাকে, নো প্রবলেম, টেক কেয়ার। আরও একটা অসাধারণ সুন্দর দিন কাটলো আমাদের এই জাহাজে গোলপাতায়। আর মার্ক তিনি হলেন আমাদের ফ্লিটের ইনচার্জে, আর আমরা সৌভাগ্যবান যে আমাদের সাথে এই জাহাজে তাকে পেয়েছি। ভাই থ্যাংক ইউ, আপনি আমাদের যারা ট্রাভেল করি, আমরা এনজয় করি ট্রাভেল, তাদেরকে কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আমি চাই আপনারা সবাই সুন্দরবন আসেন, আমাদের ট্যুরিজমটাকে আরও শক্তিশালী করেন। ঠিক আছে, আমি আশা করবেন আপনারা এনজয় করবেন আমাদের গোলপাতা জাহাজকে। একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা চাই সবাই সুন্দরবন এনজয় করেন। আপনাদেরকে একটু ওয়ার্নিং দিয়ে দিতে চাই যে সুন্দরবন ভ্রমণ খুবই ইন্টারেস্টিং একটা রিল্যাক্সিং একটা ট্যুর। এটা ডেফিনেটলি এনজয় করা দরকার। আমাদের দেশের এত ভালো একটা অপরচুনিটি আছে, কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে স্ক্যামারদের কাছ থেকে। দালাল এবং ধান্দাবাজ কিছু ট্যুর অপারেটর আছে যারা সব ট্যুরিস্ট ট্যুর অপারেটরদের বদনাম করে, তাদেরকে বদনাম দেয়। কাজেই বি কেয়ারফুল, সাবধানে থাকবেন। ওই 1-2 হাজার টাকা বাঁচানোর জন্যে সস্তা জাহাজে যে পস্তাবেন না। আর রেপুটেবল কোম্পানি যেগুলো তাদের কাছে যাবেন, কারণ আজকাল অনেকেই জাহাজ লিজ নেয়। লিজ নিয়ে এরা তারপরে 3 মাস 4 মাসের জন্য অপারেট করে, এবং এটা এদের কোনো সার্ভিস নেই, কিছু নেই, কারণ এদের কোনো জবাবদিহিতা নাই। আর এই যে যেমন গোলপাতা একটা কোম্পানি, এখানে একটা কোম্পানির আন্ডারে জাহাজ, এবং মালিক অথবা মালিক পক্ষের যে ইনি আছেন ফ্লিট ম্যানেজমেন্টের ম্যানেজার অথবা ইনচার্জ, তো কাজে এখানে জবাবদিহিতা আছে। কাজে আপনারা সেটা দেখে শুনে আসবেন। আশা করি এনজয় করবেন। আশা করি এনজয় করেছেন আমাদের আজকের এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।